আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ একটি ডিজিটাল বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান ক্লাসে। আমরা আজকের এই ক্লাসটিতে সমাধান করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন 100 সাজেশনের যেই সপ্তম অধ্যায় রয়েছে, খতিয়ান নামে যে অধ্যায়টি রয়েছে, সেই অধ্যায়ের 4 নম্বর সৃজনশীল প্রশ্নটি আমরা আজকের এই ক্লাসে সমাধান করার চেষ্টা করব। দেখো, 4 নম্বর প্রশ্নটা খুবই ওটাকে কি বলে, খুবই ছোট্ট একটা প্রশ্ন এবং আমাদের সত্যি কথা বলতে রোড টু মিশন 100 সাজেশনে যেই প্রশ্নগুলো রয়েছে ম্যাক্সিমাম প্রশ্নে আসলে আমাদের বোর্ড বইয়ের প্রশ্নের অনুরূপ প্রশ্ন বলা যায়। অর্থাৎ ওই প্রশ্নগুলোর সাথে তুমি বোর্ড বইয়ের যেই প্রশ্নগুলো আছে ওই প্যাটার্নের একটা মিল তুমি পাবা। অর্থাৎ হুবহু কিন্তু বইয়ের সৃজনশীল না, একদমই বইয়ের সৃজনশীল না, কিন্তু বইতে যেই প্যাটার্নের প্রশ্নগুলো দেওয়া আছে ঘুরে ফিরে তো আসলে আমাদের ওই প্যাটার্নের প্রশ্নগুলোই বোর্ডে আসে। তো আমি চেষ্টা করেছি যে ওই প্যাটার্নটা ঠিক রেখে কিভাবে কয়েকটা প্রশ্ন তৈরি করা যায়, ওইভাবেই আসলে আমাদের রোড টু মিশন 100 সাজেশনটা তৈরি করা। এবং এই প্রশ্নটাও তোমরা দেখবা যে তোমাদের বইতে এই প্যাটার্নেরও কিন্তু একটা প্রশ্ন আছে এবং সবচেয়ে বড় কথাই নার্সারি দিয়েই প্রশ্ন আছে। নার্সারি দিয়েই প্রশ্ন ছিল বলে আমি এখানে নার্সারি দিয়েই প্রশ্নটা রেখেছি। দেখো কি বলা আছে, জনাব শহীদ একজন ব্যবসায়ী, সাভারের আশুলিয়ায় তার একটি নার্সারি আছে, তাই না? আচ্ছা, নার্সারি মানে কি? ওই যে জায়গাগুলোতে আমরা দেখি গাছ বিক্রি করে, গাছের বীজ বিক্রি করে, সার বিক্রি করে, তারপরে গাছ লাগানোর জন্য টব বিক্রি করে, অর্থাৎ গাছের জন্য যা যা দরকার ওই জিনিসগুলো বিক্রি করে আর কি। তার মানে একটা মুদির দোকানদার তার জন্য যেমন চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবণ, দুধ, ডিম, তেল এগুলো বিক্রি করার তার জন্য যেমন একটা বিক্রয়, এই একটা নার্সারির জন্য গাছ, গাছের বীজ, সার, গাছের টব এই ধরনের জিনিস বিক্রি করাও কিন্তু তার জন্য একটা আয়, তাই না? আচ্ছা, তাহলে দেখো আমাদের প্রশ্নে কি বলেছে, জুলাইয়ের 5 তারিখে বলেছে রহিমের নিকট থেকে গাছ ও বীজ ক্রয় 25,000 টাকা, রাশেদ অ্যান্ড কোংয়ের নিকট নগদে বিক্রয় 37,500 টাকা, গাছ ফেরত দেওয়া হলো 2500 টাকা, কর্মচারীকে বেতন দেওয়া হলো 4,500 টাকা এবং বিজ্ঞাপন বাবদ ব্যয় বলেছে কত, 1500 টাকা। ক নম্বর প্রশ্নে আমাদেরকে বলছে যে জনাব শহীদের 5 ও 10 জুলাই লেনদেনগুলোর জাবেদা দাখিলা লিপিবদ্ধ করো বা জাবেদা করো। এরপর আমাদেরকে খতিয়ান করতে বলছে, 2টা খতিয়ান করতে বলছে, চলমান জেড ছকে কয়েকটা, টি ছকে কয়েকটা, তাই না? আমাদের এই জায়গা থেকে একটু খেয়াল করো যে যেহেতু আমাদের খতিয়ান করতেই হবে এবং খতিয়ান করার জন্য কিন্তু আমাদের জাবেদাটা জানা দরকার, তাইলে আমাদেরকে জাবেদা করতে বলছে 2টা লেনদেনের জাবেদা করার পরে বাকি থাকে আর 3টা লেনদেন। কিন্তু আমরা যদি সবগুলো লেনদেনের জাবেদা করে ফেলি তাহলে কিন্তু আবার আমার জন্য সুবিধা হয় কি, আমার জন্য আবার খতিয়ান করতে সুবিধা হয়ে যায়, তাই না? এজন্য আমাদেরকে সবগুলো লেনদেনের জাবেদা না করতে বললেও আমরা আসলে এখানে সবগুলো লেনদেনেরই জাবেদা করব। তাহলে সবার প্রথম লেনদেনটায় আমরা আসি, রহিমের নিকট থেকে গাছ ও বীজ ক্রয়, তাই না? আচ্ছা, সে যেহেতু একটা নার্সারি, সে তো বিভিন্ন সাপ্লাইয়ের কাছ থেকে গাছ, গাছের বীজ, সার এই জিনিসগুলোই তো তিনি ক্রয় করে নিয়ে আসবেন এবং পুনরায় আবার ভোক্তা বা ক্রেতাদের কাছে বিক্রি করবেন জিনিসগুলা। তাহলে সে যেহেতু পণ্যদ্রব্য ক্রয় করেছে, গাছ, বীজ, এটা তো তার একটা ব্যবসায়িক পণ্য, তাই না? সে কি করেছে, ব্যবসায়িক পণ্য ক্রয় করেছে। সে কি করেছে ভাইয়া, ব্যবসায়িক পণ্য ক্রয় করেছে। যদি ব্যবসায়িক পণ্য ক্রয় করা হয় তাহলে জাবেদাটা কি হবে ভাইয়া, এই ব্যবসায়িক পণ্য ক্রয় করা হইলে জাবেদা হবে হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, যেহেতু এই ক্রয়টা আমার বাকিতে করতে হয়েছে। এখন তুমি বলতে পারো ভাইয়া বাকিতে কিভাবে, জায়গায় তো বাকিতে বলা নাই, কিন্তু আমরা একটা কথা জানি, সেটা হচ্ছে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের সময় যদি কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা থাকে তাহলে আমরা ধরেই নেই ওই লেনদেনটা বাকিতে হয়েছে। তাহলে এইখানে যেমন বলা আছে রহিমের নিকট থেকে গাছ ও বীজ ক্রয় 25,000 টাকা, এই যে রহিমের নামটা বলা আছে, তার মানে আমরা ধরেই নিচ্ছি এই লেনদেনটা বাকিতে হয়েছে। এবং বাকিতে ক্রয় করলে আমাদের পাওনাদারের সৃষ্টি হয়, তাহলে এইখানে আমার কি হবে, এইখানে আমার হবে হচ্ছে পাওনাদার রহিম হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার রহিম হিসাব ক্রেডিট। কত টাকা ভাইয়া, 25,000 টাকা।
কত টাকা ভাইয়া? 25,000 টাকা। 1 2 3 1 2 3। কথাটা কি ভাইয়া বোঝা গেছে? কারো কি কোনো অসুবিধা আছে বুঝতে? আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের 10 নম্বর প্রশ্ন, 10 নম্বর লেনদেনে রাশেদ অ্যান্ড কোং এর নিকট নগদে বিক্রয়। ভাইয়া সম্পর্ক কিন্তু বদলে গেছে। আমি কিছুক্ষণ আগেই তোমাদেরকে বললাম, যদি কোনো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা থাকে তাহলে ধরেই নিতে হবে লেনদেনটা বাকিতে হয়েছে। কিন্তু দেখো ভাইয়া, আমার এই 10 তারিখের লেনদেনে বলেই দিছে রাশেদ অ্যান্ড কোং এর নিকট নগদে বিক্রয়। নাম বলে দেওয়ার পরেও এখানে কিন্তু তারা নগদ নামের একটা শব্দ ব্যবহার করেছে। এখানে তারা কি করেছে? নগদ নামের একটা শব্দ কিন্তু তারা ব্যবহার করেছে, তাই না? এই যে নগদ নামের একটা শব্দ ব্যবহার করার মাধ্যমেই এই লেনদেনটা নগদে হয়ে গেছে। তাহলে নগদে বিক্রি করলে আমি নগদ টাকা পাই। ভাইয়া যদি আমি নগদে পণ্য বিক্রি করি তাহলে আমি নগদ টাকা পাই। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে নগদান হিসাব ডেবিট। যেহেতু পণ্যটা আমি বিক্রি করছি তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব কি হবে? বিক্রয় হিসাব ক্রেডিট হবে। কত টাকা? 37,000 টাকা। কত টাকা? 37,000 টাকা। তাহলে এই জায়গায় আমি লিখি 37,000, এখানে কত হবে? 37,000, তাই না? এই 37,000। কথাটা কি বোঝা গেছে? এরপরে আমরা আসি, গাছ ফেরত দেওয়া হলো। কে ফেরত দিছে? আমি ফেরত দিছি। তাহলে আমি গাছ কিনে নিয়ে আসছিলাম, ওই গাছটা আমি ফেরত দিয়ে দিছি। আমি কিনে নিয়ে আসছি মানে কি? ক্রয় করছিলাম, ক্রয়কৃত গাছটা আমি ফেরত দিয়ে দিছি। ভাইয়া নর্মালি কি হয় জানো? নর্মালি আমি ওই ধরনের পণ্যটাই ফেরত দেই অথবা ফেরত নেই যেই পণ্যটা আমি বাকিতে বিক্রয় করেছিলাম অথবা বাকিতে ক্রয় করেছিলাম। আমি ওই ধরনের পণ্যটাই ফেরত দেই অথবা ফেরত নেই যেটা আমি বাকিতে ক্রয় অথবা বিক্রয় করছিলাম, তাই না? তাইলে এই জায়গাটা একটু খেয়াল করে দেখো, গাছ ফেরত দেওয়া হলো তার মানে কয় তারিখের? 19 তারিখের লেনদেন। গাছ ফেরত দেওয়া হইলো যখন আমি বাকিতে গাছ কিনছিলাম তখন আমার পাওনাদার রহিম হিসাব ক্রেডিট হয়েছিল, ফেরত দিয়ে দিছি, তাহলে পাওনাদার কমে যাবে। তাহলে এখানে কি হবে? পাওনাদার রহিম হিসাব কি হবে? ডেবিট। আর কি ভাইয়া? আর হচ্ছে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এই ক্রয় ফেরত হিসাব কি হবে? ক্রেডিট হবে। কত টাকা ভাইয়া? এই কত টাকা একটু খেয়াল করি তো। আমাদের এখানে হবে হচ্ছে 2500 টাকা। কত টাকা? 2500 টাকা। তাহলে এখানে আমি লিখে নেই 2500। ওকে। 19 তারিখের পরে ভাইয়া 30 তারিখের লেনদেন। কর্মচারীকে বেতন দেওয়া হইল। কর্মচারীকে বেতন দিছি কত টাকা? 4,500 টাকা। তাহলে কর্মচারীকে বেতন দেওয়া হইলে এই লেনদেনটা জাবেদা কি হবে ভাইয়া? 30 তারিখের লেনদেন, কর্মচারীকে আমি বেতন দিছি। যদি আমি কর্মচারীকে বেতন দেই সেই ক্ষেত্রে আমার জাবেদা হয় বেতন হিসাব ডেবিট এবং বেতন দেওয়ার ফলে আমার কাছ থেকে নগদ টাকা চলে যায় নগদান হিসাব ক্রেডিট, তাই না? এই আমার কাছ থেকে নগদ টাকা চলে যায়, নগদান হিসাব কি হবে? ক্রেডিট হবে। কত টাকা ভাইয়া? এই 4,500 টাকা। 4,500। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? এরপরে আমরা আসি, এরপরে হচ্ছে আমাদের 31 তারিখ বিজ্ঞাপন ব্যয় 1500 টাকা। 31 তারিখ বিজ্ঞাপন ব্যয়, 31 তারিখ ভাইয়া, 31 তারিখ বিজ্ঞাপন বাবদ ব্যয়, তাই না? তাহলে জাবেদা কি? জাবেদা হচ্ছে বিজ্ঞাপন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। কত টাকা ভাইয়া? 1500 টাকা। 1500 টাকা। তাহলে দেখো ভাইয়া আমাকে বলছিল ক নাম্বারে বলছিল 5 আর 10 তারিখে জাবেদা করতে। নাও তুমি এই জায়গা থেকে তোমার ক নাম্বারের উত্তর নিয়ে নাও। বাকি 3টা জাবেদা আমি অতিরিক্ত করছি, তার কারণ এই যে আমাকে প্রশ্নে বলছে ক্রয় হিসাব, নগদান হিসাব, ক্রয় ফেরত হিসাব টি ছকে করো। ক্রয়, নগদান, ক্রয় ফেরত, তাই না? তাহলে আমরা এটা আইডেন্টিফাই করি। ক্রয় আছে কোন জায়গায়? এই যে ক্রয়,
কি কি বলছে? ক্রয়, নগদান, ক্রয় ফেরত, তাই না? এই যে একটা ক্রয় আছে, এই যে একটা নগদান আছে, এই যে একটা ক্রয় ফেরত আছে, এই যে একটা নগদান হিসাব আছে, আবার এই যে একটা নগদান হিসাব আছে। আমি যদি সবগুলা জাবেদা না করতাম তাহলে আমার জন্য এটা আইডেন্টিফাই করা কঠিন হয়ে যাইতো যে কোন কোন লেনদেনগুলো আমার নগদান হিসাব, ক্রয় হিসাব, ক্রয় ফেরত হিসাবে অন্তর্ভুক্ত হবে। জাবেদা করে নিলে ব্যাপারটা আমার জন্য অনেক বেশি সহজ হয়ে যায়। ওকে, তাহলে আমরা একটা ছক কাটবো সবার আগে, তাই না? আমরা সবার আগে একটা ছক কাটবো। নাও আমরা এই যে একটা ছক কেটে নিলাম, আমরা একটা ছক কেটে নিছি, তাই না? ভালো কথা, ছক কেটে নিছি। সবার আগে ক্রয় হিসাব প্রস্তুত করব, তাই না? তাহলে ক্রয় হিসাব কোন জায়গায় আছে? এই যে দেখো, এই জায়গায় একটা ক্রয় হিসাব আছে। তার মানে এই লেনদেনটা আমার ক্রয় হিসাবের খতিয়ানে অন্তর্ভুক্ত হবে। এই লেনদেনটা বা এই এন্ট্রিটা আমার ক্রয় হিসাবের খতিয়ানে অন্তর্ভুক্ত হবে। কোন পাশে অন্তর্ভুক্ত হবে ভাইয়া? ডেবিট পাশে। কোন পাশে অন্তর্ভুক্ত হবে ভাইয়া? ডেবিট পাশে। কি নামে অন্তর্ভুক্ত হবে ভাইয়া? উল্টা হিসাব যেটা আছে, উল্টা কি আছে? পাওনাদার হিসাব। তাহলে দেখো এই যে আমরা এটাকে হিসাবভুক্ত করছি কোন পাশে? এই যে দেখো ডেবিট পাশে পাওনাদার রহিম হিসাব অন্তর্ভুক্ত করছি না ভাইয়া? আচ্ছা, কত টাকা? 25,000 টাকা। কত টাকা? 25,000 টাকা। এখন তুমি ব্যালেন্স সিডিবিডি নামায় ফেলো, ঝামেলা শেষ তোমার। এই তুমি এখন ব্যালেন্স সিডিবিডি নামাও, ঝামেলা শেষ তোমার। ব্যালেন্স সিডিবিডি নামানো তো কঠিন কোনো কাজ না, তাই না? ব্যালেন্স সিডিবিডি নামায় ফেলো, শেষ, ঝামেলা শেষ। এরপরে আমরা যাব নগদান হিসাব, তাই না? নগদান হিসাব বলছিল না এরপরে? হ্যাঁ, নগদান হিসাব। তাহলে আমরা একটু খুঁজে দেখি নগদান হিসাব কই কই আছে। এই যে দেখো একটা লেনদেন আছে নগদান হিসাবে, কোন পাশে আছে? ডেবিট পাশে। তাহলে আমিও কোন পাশে লিখবো ভাইয়া? ডেবিট পাশে লিখবো। কি নামে লিখবো ভাইয়া? বিক্রয় হিসাব নামে লিখবো। কি নামে লিখবো? বিক্রয় হিসাব নামে। তাহলে এই যে 10 তারিখ ডেবিট পাশ, দেখছো এই যে ডেবিট পাশ, লিখলাম আমি এখানে বিক্রয় হিসাব। লিখছি আমরা এই জায়গায় বিক্রয় হিসাব 37,000। বুঝা গেছে কথাটা? এরপরে লেনদেনে আমি যাই। এরপরে নগদান কোথায় আছে? এই যে নগদান আছে। কোন পাশে আছে ভাইয়া? ক্রেডিট পাশে আছে। তাহলে আমিও কোন পাশে লিখবো ভাইয়া? ক্রেডিট পাশে লিখবো। কি নামে লিখবো ভাইয়া? উল্টা হিসাব নামে লিখবো। উল্টা হিসাব কি আছে? বেতন হিসাবে। ওকে, তাহলে এই যে আমরা আসলাম, এই যে দেখো ক্রেডিট পাশ, তাই না? ক্রেডিট পাশ লিখলাম বেতন হিসাব নামে। কোনো অসুবিধা আছে? একদম মানে ছন্দের মতো করে, কবিতার মতো করে অঙ্ক করে ফেলবা। এই অঙ্ক করবা কি? কবিতার মতো করে অঙ্ক করে ফেলবা। এই যে দেখো আবার 31 তারিখে নগদান হিসাব আছে। নগদান হিসাব আছে মানে আমার এটা নগদানের খতিয়ানে অন্তর্ভুক্ত হবে। নগদান হিসাব আছে মানে কি? এটা আমার নগদানের খতিয়ানে অন্তর্ভুক্ত হবে। কোন পাশে অন্তর্ভুক্ত হবে? ক্রেডিট পাশে অন্তর্ভুক্ত হবে। কি নামে অন্তর্ভুক্ত হবে? এই কি নামে অন্তর্ভুক্ত হবে? বিজ্ঞাপন নামে অন্তর্ভুক্ত হবে। নাও গিয়ে লিখি আমরা এখানে, এই যে আমরা গিয়ে লিখলাম বিজ্ঞাপন নামে। এখন তুমি যোগ করে দাও, এই পাশ যোগ করলে কত? 37,000। তাহলে এই পাশও 37,000 লিখে দিলাম। এখানে আছে হচ্ছে 4,500 আর 1,500, তাহলে 5,000 6,000। 6,000 আছে, তার মানে কম আছে কত? কম আছে 31,000। যত টাকা কম ওই টাকার নাম হচ্ছে ব্যালেন্স সিডি। যেটা আমার জন্য ব্যালেন্স সিডি ওইটাই তার পরের মাসে গিয়ে কি? ব্যালেন্স বিডি। কত টাকা? 31,000 টাকা। সহজ ঘটনা, এই সহজ ঘটনা, তাই না? আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা বুঝে পড়লাম, তাই না? এরপরে কি বলছে ভাইয়া? এরপরে আমাকে বলছে ক্রয় ফেরত করতে। তাহলে ক্রয় ফেরত দেখা আমার একটাই আছে। ক্রয় ফেরত দেখো যে একটাই আছে। কোন পাশে ভাইয়া? ক্রেডিট পাশে। তাহলে আমিও কোন পাশে লিখবো? ক্রেডিট পাশে লিখবো। কি নামে লিখবো ভাইয়া? এই লিখবো কি নামে? উল্টা হিসাব, পাওনাদার হিসাব নামে। এই কি নামে লিখবো? লিখবো হচ্ছে আমি পাওনাদার হিসাব নামে। তাইলে এই যে দেখো আমি এখানে লিখছি পাওনাদার হিসাব নামে। এই যে দেখো, এই যে দেখো আমি লিখছি ক্রেডিট পাশে। এই যে দেখো আমার এটা ক্রেডিট পাশ। এই যে আমি লিখছি পাওনাদার হিসাব নামে 2,500। তাহলে যোগ করলে এই পাশে 2,500, পুরোটাই কম আছে এই জন্য পুরোটার নামে ব্যালেন্স সিডি। 2,500 2,500, ঝামেলা শেষ। তাহলে আমরা যে যেই অঙ্কগুলা করলাম, এই অঙ্ক করে আমি কি দেখলাম? যে জনাব শহীদের ক্রয় হিসাব 25,000, নগদান হিসাব 31,000 এবং ক্রয় ফেরত হিসাব 2,500 টাকা। 2,500 টাকা, তাই না? এই কোনো অসুবিধা কি আছে কারো বুঝতে? এই অসুবিধা কি আছে কারো বুঝতে? এরপর আমরা দেখি গ নাম্বার প্রশ্নে কি বলা আছে ভাই আমাদেরকে। আচ্ছা, গ নাম্বার প্রশ্নে বলছিল চলমান জের ছকে রহিম হিসাব, তারপরে কি আমাদের বিক্রয় হিসাব, এরপরে বেতন হিসাব, বিজ্ঞাপন হিসাব প্রস্তুত করতে, তাই না? ওকে ফাইন। তাহলে সবার আগে আমরা যাই রহিম হিসাব প্রস্তুত করব। রহিম হিসাব,
এই সবার আগে কি হিসাব প্রস্তুত করব? রহিম হিসাব প্রস্তুত করব। তো আমরা আগে খুঁজি রহিম বেচারা কই কই আছে। এই রহিম কই কই আছে আমরা একটু দেখি। এই যে দেখো সবার আগে এই জায়গায় রহিম হিসাব আছে। কোন পাশে আছে? ক্রেডিট পাশে আছে। তাহলে ভাইয়া আমরাও এটা কোন পাশে লিখবো? এই আমরাও কোন পাশে লিখবো? আমরাও এটা ক্রেডিট পাশে লিখবো। কিন্তু কি নামে লিখবো? আমরা লিখবো হচ্ছে ক্রয় হিসাব নামে। এই কি নামে লিখবো? ক্রয় হিসাব নামে। তাহলে আমরা এখানে লিখি এই যে দেখো ক্রয় হিসাব নামে টাকাটা ঘুরে ফিরে আমরা কোন ঘরে লিখছি? ক্রেডিট ঘরে লিখছি। 25,000 ক্রেডিটই হবে 25,000 টাকা। আচ্ছা, এরপরে দেখি আবার কোথায় আছে রহিম হিসাব। এই যে আবার পাওয়া গেছে রহিম হিসাবকে। কোন পাশে পাওয়া গেছে ওরে? ডেবিট পাশে পাওয়া গেছে। তাহলে আমরাও কোন পাশে লিখবো ভাইয়া? আমরাও এটাকে ডেবিট পাশেই লিখবো। কিন্তু কি নামে লিখবো? উল্টা হিসাব যেটা আছে। উল্টা হিসাব কি আছে? উল্টা হিসাব আছে হচ্ছে ক্রয় ফেরত হিসাব। তাহলে আমরা এটাকে ক্রয় ফেরত হিসাব নামে লিখবো। এই যে ক্রয় ফেরত হিসাব নামে ডেবিট পাশে কত? 2500 টাকা। এখন আমরা খতিয়ানের ক্ষেত্রে কি জানি? ডেবিট থাকলে যোগ করতে হয়, ক্রেডিট থাকলে যোগ করতে হয়, ক্রেডিট থাকলে বিয়োগ করতে হয়, ডেবিট থাকলে বিয়োগ করতে হয়। দেখো আমার এক্সিস্টিং জের আছে, এটা আছে হচ্ছে ক্রেডিট। নতুন করে আমি জের পাইলাম সেটা হচ্ছে কি? আমি ডেবিট। তাহলে ডেবিট আর ক্রেডিট বাদ দিয়ে দাও। 25,000 টাকা থেকে 2500 বাদ দাও, 22,500 টাকা, তাই না? আচ্ছা, এরপরে বিক্রয় হিসাব করতে হবে। বিক্রয় হিসাবটা আমরা দেখি, শেষ অঙ্ক শেষ হয়ে যাবে, 2 মিনিট আর লাগবে না। এই যে দেখো ভাই বিক্রয় হিসাব কই আছে? শুধুমাত্র এই যে এক জায়গায় আছে। কোন পাশে আছে ভাই? ক্রেডিট পাশে আছে। তাহলে আমিও কোন পাশে লিখবো? ক্রেডিট পাশে লিখবো। কি নামে লিখবো ভাইয়া? নগদান হিসাব নামে। এই কি নামে লিখবো? নগদান হিসাব নামে। তাহলে এই যে দেখো বিক্রয় হিসাবে, এই যে বিক্রয় হিসাবে এই যে লিখলাম নগদান হিসাবে ক্রেডিট পাশে 37,000, ক্রেডিট পাশেই বসবে 37,000 টাকা। আচ্ছা, বিক্রয় হিসাব শেষ। এরপরে বেতন হিসাবে চলে যাব। বেতন হিসাব কই আছে ভাইয়া? এই যে দেখো বেতন হিসাব আছে। কোন পাশে আছে বেতন হিসাব? ডেবিট পাশে। তাহলে আমরাও এটা কোন পাশে লিখবো? ডেবিট পাশে লিখবো। কি নামে লিখবো? নগদান হিসাব নামে লিখবো। এই কি নামে লিখবো? নগদান হিসাব নামে। এই যে দেখো বেতনিকে লিখলাম নগদান হিসাবে ডেবিটের ব্যালেন্স, যেহেতু জের একটাই আছে ডেবিটেরটা ডেবিটই হবে 4,500 টাকা। শেষ প্রশ্নটা মানে শেষ খতিয়ানটা কি হিসাব? বিজ্ঞাপন হিসাব। এই যে দেখো বিজ্ঞাপন হিসাব পাইছি। বিজ্ঞাপন হিসাব কোন পাশে পাইছি ভাইয়া? ডেবিট পাশে পাইছি। তাহলে আমরাও কোন পাশে লিখবো? ডেবিট পাশে লিখবো। কি নামে লিখবো ভাইয়া? নগদান হিসাব নামে। এই কি নামে লিখবো? নগদান হিসাব নামে। তাহলে এই যে দেখো আমি লিখলাম নগদান হিসাবে ডেবিটের ঘরে 1500, আবার দেখো এই যে ডেবিটের ঘরে 1500, তাই না? তাহলে দেখো খুবই কিন্তু সহজ। মানে তুমি যদি খতিয়ানটাকে কঠিন মনে করো তাহলে তোমার জীবনই কঠিন। সোজা কথা হচ্ছে এটা। খতিয়ানের চাইতে সহজ কোনো অঙ্ক তুমি হিসাব বিজ্ঞানে পাবে না। একটা কষ্টকর কাজ, সেটা হচ্ছে অনেক ঘন ঘন ছক কাটা লাগে বা অনেক বেশি ছক কাটতে হয়। এটা একটু বিরক্তির কারণ হইতে পারে। এছাড়া খতিয়ান করাটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি সহজ একটা কাজ। তাহলে ভাইয়া আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। ইনশাল্লাহ তোমাদের সবার সাথে আগামী ক্লাসে আমার 5 নম্বর প্রশ্নের সমাধানে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।